এইচএসসি 26 ব্যাচ ম্যাট্রিক্স নির্ণায়কের লেকচার 6-এ তোমাদের স্বাগত জানাই। আজকে আমি নির্ণায়কের পার্ট নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমাদের হচ্ছে 5টি ক্লাস নেওয়া হয়ে গেছে, আর মাঝে রেজাল্টের জন্য তোমাদের ক্লাস অফ ছিল। তো আজকে থেকে আমরা আবার ক্লাস শুরু করলাম এবং এখন থেকে কন্টিনিউ ক্লাস চলবে। লক্ষ্য রাখো যে বীজগাণিতিক রাশিমালার এক ধরনের পদ্ধতিগত প্রকাশই হলো নির্ণায়ক। যখন এইটা আমরা বোঝার জন্য আমরা যে কাজটা করেছি, আমরা হচ্ছে 3টা ইকুয়েশান নিয়েছি। এখানে 3টা ইকুয়েশান নিয়েছি। এই 3টা ইকুয়েশানকে আমরা একটু সাজায় লিখব। কিভাবে সাজায় লিখব? প্রথমে আমরা চলকের সহগগুলো নিব। তা দেখো যে প্রথমে যদি এক্স চলকের সহগগুলো নিই, আমরা কলাম আকারে সাজাই নিই, তাহলে কি পাচ্ছি দেখো যে A1 A2। এরপরে যদি আমরা ওয়াই চলকের সহগগুলোকে আমরা কলাম আকারে সাজাই নিই, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি B1 B2। এবার এখানে আমরা হচ্ছে ডিটারমিনেট চিহ্ন দিলাম। এই চিহ্নটাকেই বলা হয় ডিটারমিনেট চিহ্ন, ঠিক আছে? তাহলে দেখো যে এই যে দুইটি খাড়া সরল রেখা, এটাকেই বলা হয় কিন্তু নির্ণায়ক চিহ্ন। এটাকেই বলা হয় নির্ণায়ক চিহ্ন, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো, এই যে নির্ণায়কটা আমরা পেলাম, এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে দেখো 2/2। আচ্ছা, এখন কথা হচ্ছে অনেকের মনে এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা তো হচ্ছে এই চিহ্নটাকে মডুলাস নামে চিনি, তাই না? যে এখানে যদি এই চিহ্ন থাকে তাহলে এটার নামকরণ হচ্ছে, এটা হচ্ছে মডুলাস। আমরা কিন্তু এই চিহ্নটা নামে চিনি যে এটা তো মডুলাস ভাইয়া, তো এখন আমরা এটাকে নির্ণায়ক বলবো কেন, তাই না? তো এখন একটা জিনিস লক্ষ্য রাখো, একই চিহ্ন দেখতে একই রকম, বাট এখানে এটা ডিটারমিনেট আর এখানে হচ্ছে মডুলাস। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দেখো, যদি একাধিক ভুক্তি সারি ও কলামে বিন্যস্ত থাকে তাহলে তাকে বলা হবে নির্ণায়ক চিহ্ন। আর যদি একাধিক ভুক্তি প্লাস মাইনাস আকারে থাকে বা একাই থাকতে পারে, যেমন মনে করো -2 +3 +4, এইটা নিলাম, তাহলে এখানে এটা হচ্ছে কি, এখানে এটা হচ্ছে মডুলাস। এখানে এটা হচ্ছে কি মডুলাস। মনে করো -2 তার সাথে আমরা এটা নিলাম, তাহলে এটা হচ্ছে কি এখানে মডুলাস। তো আমরা কিন্তু জানি যে -2 মডুলাস মানে হচ্ছে কি 2। এখন কথা হচ্ছে তোমাদেরকে যদি বলা হয় ভাইয়া মডুলাসের ভেতরে মাইনাস থাকলে প্লাস কেন হয়, এটা তুমি অনেকেই কিন্তু বলতে পারবে না, ঠিক আছে? তো আমরা কিন্তু আমরা শুধুমাত্র শিখেছি যে মডুলাসের ভিতরে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, কিন্তু তোমরা কি কখনো চিন্তা ভাবনা করেছো যে মডুলাসের ভেতরে মাইনাস থাকলে প্লাস কেন হয়? অনেকেই কিন্তু চিন্তা ভাবনা করো নাই। তো আসলে মডুলাসের ভেতরে মাইনাস থাকলে প্লাস কেন হয়, কারণ হচ্ছে আসলে মডুলাসটা কি এটা আমাদের সর্বপ্রথম জানতে হবে। মডুলাস কি? মডুলাস হচ্ছে মূল বিন্দু হতে নির্দেশিত একটা বিন্দুর দূরত্ব, অর্থাৎ মডুলাস হচ্ছে দূরত্ব নির্দেশ করে। দেখো আমরা একটা এক্সাম্পল দিতে পারি। মনে করো এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। এখন তুমি এই মূল বিন্দু থেকে এখানে একটা বিন্দু নিবা। এই বিন্দুটা মনে করো -5,0। এই বিন্দুটা হচ্ছে -5,0। এখন দেখো এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকেই বলা হয় কিন্তু মডুলাস। এবং বলো ভাইয়া যে আমরা তো জানি যে দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না, পারে কি? পারে না। এই জন্য মডুলাসের ভেতরে মাইনাস থাকলে সেটা কি হয়? প্লাস হয়ে যায়। কি ক্লিয়ার তো বিষয়টা? যে আসলে মডুলাস কি? মডুলাস হচ্ছে দূরত্ব নির্দেশ করে। মডুলাসটা কি নির্দেশ করে? দূরত্ব নির্দেশ করে। এই জন্য মডুলাসের ভেতরে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। এখন নিশ্চয়ই তোমরা ব্যাপারটা বুঝে গেছো। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে যে ভাইয়া মডুলাসের ভেতরে মাইনাস থাকলে প্লাস কেন হয়, তাহলে কিন্তু তোমরা খুব সহজে এখন উত্তরটা দিয়ে দিতে পারবা যে প্লাস হওয়ার কারণ কি। কারণ হচ্ছে মডুলাসটা আসলে কি নির্দেশ করছে? দূরত্ব নির্দেশ করছে। আর দূরত্ব নির্দেশ করলেই কখনো দূরত্ব ঋণাত্মক হতে পারে না। তো এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়েছো কি না, যে তোমরা হচ্ছে মডুলাস এবং হচ্ছে যে ডিটারমিনেট নির্ণায়ক চিহ্ন, এটার পার্থক্যটা কি তোমরা এটা ক্লিয়ার হয়েছো কি না আমাকে একটু কমেন্টে জানাও। তথ্য লেখা আছে যেটা কিনা আমাদের হচ্ছে এমসিকিউতে আছে, এবং এই তথ্যটা সম্পর্কে তোমাদেরকে অবশ্যই ধারণা থাকতে হবে যে নির্ণায়ক হচ্ছে একটি ফাংশন যার ডোমেন সকল বর্গ ম্যাট্রিক্সের সেট। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এইটা এমসিকিউতে আসে যে নির্ণায়ক একটা ফাংশন। নির্ণায়ক কি? একটা ফাংশন যার ডোমেনটা কি হবে? ডোমেন সকল বর্গ ম্যাট্রিক্সের সেট হয়ে যাবে। এবং একটা জিনিস দেখো, নির্ণায়ককে এই ডেল্টা বা ডি দ্বারা প্রকাশ করা হয়। কি ক্লিয়ার তো? যেমন মনে করো আমি যদি বলি ডেল ইকুয়াল হচ্ছে 1 2 3 4, ঠিক আছে? এটা হচ্ছে একটা নির্ণায়ক। আবার যদি আমি বলি যে ডি ইকুয়াল হচ্ছে 1 2 3 4, তাহলে এটা হচ্ছে একটা নির্ণায়ক।
কি ক্লিয়ার তো বিষয়টা? তাহলে নির্ণায়ককে দুইটা জিনিস দ্বারা, হয় ডেল দ্বারা অথবা ডি দ্বারা, এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? এই চিহ্নটা ডেল্টা, তোমরা হয়তো এই চিহ্নটা অনেকেই দেখেছো বা তোমরা ম্যাথ সলভ করার সময় এটা পেয়েছো, ফিজিক্সেও পেয়েছো। তো এই চিহ্নটার নাম কি? এটা হচ্ছে ডেল্টা। ওকে, ইসুফ আলী লিখেছো, স্যার আপনি অনেক সুন্দর করে বুঝাতে পারেন, অসংখ্য ধন্যবাদ। রুবেল কমেন্ট করেছো, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ম্যাট্রিক্স আমরা ডিটারমিনেন্টের প্রাথমিক যে আলোচনা সেগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা ডিটারমিনেন্ট আমরা হচ্ছে সলভ করব। এখানে লক্ষ্য রাখো যে আমরা সর্বপ্রথম যে নির্ণায়কটা বের করব সেটা হচ্ছে 2/2 এবং হচ্ছে 3/3। তো 2/2 ডিটারমিনেন্ট এবং 3/3 ডিটারমিনেন্ট আমরা সর্বপ্রথম আমরা সলভ করব, তারপরে আমরা হচ্ছে ডিটারমিনেন্টের বিভিন্ন প্রমাণগুলো আছে ওই প্রমাণগুলো আমরা দেখব। তো দেখো, আমি তোমাদের জন্য একটা ডিটারমিনেন্ট লিখলাম, মনে করো ABCD, এটা একটা ডিটারমিনেন্ট নিলাম। তো এখন একটা জিনিস লক্ষ্য করো তো, এই ডিটারমিনেন্টটা কত মাত্রার বলো তো? এটা হচ্ছে 2/2 মাত্রার। এর মাত্রা হচ্ছে কত? 2/2। যদি মাত্রা বলা হয়, ক্রম বলা হয়, আকার বলা হয়, অর্ডার বলা হয়, আমরা কিন্তু এটা জানি, তাই না? আচ্ছা, একটা জিনিস দেখো যে এর যদি আমরা এখন মান বের করি, তো আমরা মানটা কিভাবে বের করব? তো এখানে একটা জিনিস আমাদের সর্বপ্রথম মনে রাখতে হবে, আমরা সর্বপ্রথম প্রধান যে কর্ণ, এই কর্ণটার গুণ করব, অর্থাৎ মুখ্য কর্ণের গুণ। তাহলে দেখো এ আর ডি গুণ করে কি হচ্ছে? এডি। এবার সূত্রের জন্য নিবা এখানে মাইনাস, কি নিবা? মাইনাস নিবা। এরপরে দেখো, এরপরে হচ্ছে গৌণকর্ণ, যেটা গৌণকর্ণ কোনটা? এটা কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে মুখ্য কর্ণ আর এটা হচ্ছে গৌণকর্ণ। তাহলে প্রথমে মুখ্য কর্ণের গুণ মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, এরপরে হচ্ছে গৌণকর্ণ। তাহলে এখানে গৌণকর্ণটা কি পাচ্ছ বলো তো? এখানে পাচ্ছ BC। তাহলে দেখো, যদি আমাদের 2/2 মাত্রার একটা ডিটারমিনেন্ট থাকে, তার যদি মান বের করতে বলে, তাহলে কিন্তু আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা মানটা বের করতে পারবো। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা একটা এক্সাম্পল দিই। তো এক্সাম্পলটা লক্ষ্য রাখো, মনে করো 2, 3, 4, 5 আমরা এর ডিটারমিনেন্ট বের করতে চাই। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? যে প্রথমে আমরা হচ্ছে প্রধান কর্ণের গুণ নেব। তাহলে এখানে প্রধান কর্ণ কি? দেখো 2 × 5, তাহলে হচ্ছে 10, সূত্রের মাইনাস, এরপরে আমাদের কোন কর্ণ বলো তো? এরপরে হচ্ছে আমাদের গৌণ কর্ণ, হচ্ছে এই কর্ণটার গুণ। তাহলে 4 আর 3 গুণ করলে কত পাচ্ছ? 12। তাহলে টোটাল আমাদের ফলাফল কত আসছে বলো তো? -2। এই হচ্ছে আমাদের 2/2 মাত্রার আমাদের ডিটারমিনেন্ট নির্ণয়। কি কনসেপ্ট ক্লিয়ার তো? ওকে, এরপরে আমরা হচ্ছে 2/2 মাত্রার আমরা ডিটারমিনেন্ট বের করা শিখলাম। এখন আমরা 3/3 মাত্রার আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমরা হচ্ছে 3/3 মাত্রার ডিটারমিনেন্ট যদি বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করব? হ্যাঁ, তো মনে করো 2, 3, 4, 2, 1, -1, 3, 4, 2, এইরকম আমরা একটা ডিটারমিনেন্ট নিলাম। এখন এই ডিটারমিনেন্টের আমরা মান বের করতে চাই। এখন কথা হচ্ছে এই ডিটারমিনেন্টের মানটা আমরা কিভাবে বের করতে পারি? ওকে, এখন একটা জিনিস দেখো, এই ডিটারমিনেন্টের মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা ডিটারমিনেন্টের মান বের করার জন্য যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম নিয়ে কিন্তু মান বের করতে পারি। তো তোমরা যে কাজটা করবা সবচাইতে সহজ হবে তখনই যখন তোমরা শুধুমাত্র প্রথম সারিটা নিয়ে মান বের করবা। কি বের করবা? প্রথম সারিটা নিয়ে মান বের করবা। তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব, প্রথম সারির প্রথম যে ভুক্তিটা, সেই ভুক্তিটা আমরা নিব। তো এখানে লক্ষ্য করো তো, প্রথম সারির প্রথম ভুক্তিটা কি আছে বলো তো? 2 আছে। আমরা এখানে 2 নিলাম। এবার তুমি যখন প্রথম সারির প্রথম ভুক্তিটা নিবা, ওই প্রথম ভুক্তি বরাবর মনে করে নিবা যে তোমার কাছে এখন প্রথম এই সারিটা নাই। আবার প্রথম কলাম যে ভুক্তিটা নিয়েছো, এই বরাবর কলামটাকে বাতিল করে দেবো। অর্থাৎ এখান থেকে মনে করো 2, 3, 4 ছিল, 2, 1, -1 ছিল, 3, 4, 2। এবার তুমি যখন এখান থেকে 2 নিয়েছো, যেই ভুক্তিটা নিবা, এই ভুক্তি বরাবর সারিবাদ, এই ভুক্তি বরাবর কলামবাদ, এটাকে বাতিল করে দিবা। এবার বাতিল করার পরে যেই 4টা
ভুক্তি থাকবে সেটাকে ডিটারমিনেন্ট আকারে এখানে লিখে নিবা। তাহলে এখন বলো তো কী কী ছিল, সারিবাদ কলাম বাদ, তাহলে কী ছিল 1 - 1 4 2, এখানে আমরা এটা পেলাম। আচ্ছা এখন আরেকটা জিনিস দেখো, যখন তুমি এই আকারে কনভার্ট করে নিবা এরপরে আমাদের এর সামনে একটা চিহ্ন হবে, সেই চিহ্নটা প্লাস হবে না মাইনাস হবে, এটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো তোমরা এখানে শর্টকাটেই মনে রাখতে পারো যে ভাইয়া যখন প্রথম সারি নিয়ে একটা ডিটারমিনেন্টের মান বের করবা তখন প্রথমটাতে চিহ্ন হবে প্লাস, দ্বিতীয়টাতে চিহ্ন মাইনাস, তৃতীয়টাতে চিহ্ন হবে প্লাস। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা প্লাস মাইনাস প্লাস এটা যে নিয়ে নিলাম তো এটা কেন আসলো, কিভাবে আসলো, এটা আমাদের একটু বুঝাই দেন। তো আমি এই জিনিসটাও একটু বুঝাই দিচ্ছি যে আসলে আমরা প্রথমটার জন্য প্লাস, দ্বিতীয়টার জন্য মাইনাস এবং তৃতীয়টার জন্য প্লাস আমরা কেন নিব, ঠিক আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, তুমি যেই ভুক্তি বরাবর সারি কলাম বাদ দিচ্ছ ওই ভুক্তির অবস্থানটা কোথায় এটা সর্বপ্রথম আমাদের জানতে হবে। অর্থাৎ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এ আই আর হচ্ছে জে এর মানটা প্রথমে দেখতে হবে। এ আই জে, আই কি দেখো, আই ইকুয়াল হচ্ছে সারিতে ভুক্তির অবস্থান, সারিতে ভুক্তির অবস্থান। এবার যে হচ্ছে কি, যে হচ্ছে কলামে ভুক্তির অবস্থান, এটা মনে রাখতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে দেখো যে এ আই জে এর মানটা যে আই প্লাস জে ইকুয়াল যদি জোড় হয়, দেখো যদি জোড় হয় তাহলে আমাদের চিহ্ন হবে প্লাস, আই প্লাস জে যদি বিজোড় হয় তাহলে আমাদের চিহ্ন হবে কি মাইনাস। এটা একটু খেয়াল রাখবা, কি কনসেপ্ট ক্লিয়ার? তো দেখো আই প্লাস জে যদি জোড় হয় তাহলে চিহ্ন হবে কি প্লাস, আই প্লাস জে যদি বিজোড় হয় তাহলে চিহ্ন কি হবে মাইনাস। আচ্ছা এখন কথা হচ্ছে দেখো এই যে টু ভুক্তিটা তুমি নিয়েছো, এই টু ভুক্তিটা কোথায় অবস্থান করছে বলো তো? 1 নাম্বার সারিতে অবস্থান করছে না? তাহলে 1 নাম্বার সারিতে অবস্থান করছে মানে আয়ের মান হচ্ছে কত 1। এবার দেখো তো এই ভুক্তিটা কলামে যদি নিই তাহলে কত নাম্বার কলামে অবস্থান করছে? 1 নাম্বার কলামে অবস্থান করছে না? তাহলে এখানে দেখো যে এর মান হচ্ছে কত 1। এখন এই দুইটাকে যদি তুমি যোগ করো তাহলে ভাইয়া কি পাচ্ছ? যোগ করলে 2 পাচ্ছ না? 2 জোড় না বিজোড় বলো তো? 2 হচ্ছে জোড়, যদি জোড় হয় তাহলে চিহ্ন কি হবে প্লাস, এই জন্য এদের সামনে আমরা নিলাম প্লাস। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে এখানে চিহ্নটা দেখো প্রথমটাতে কি হলো চিহ্ন প্লাস। এবার যদি তুমি আচ্ছা চিহ্নের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছো কি না একটু ভালো করে তোমরা একটু কমেন্টে জানাও যে চিহ্নের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হয়েছে কি না, এটা একটু ভালো করে বুঝতে পেরেছো কি না, কারণ চিহ্নের ব্যাপারটা কিন্তু আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে চিহ্নের ব্যাপারটা আমরা অলরেডি বুঝে গিয়েছি। এবার দেখো আমরা যেহেতু প্রথম সারি নিয়ে মানটা বের করছি, প্রথম সারির প্রথম ভুক্তিটা নিয়েছিলাম, এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে দ্বিতীয় ভুক্তিটা নিতে হবে। তাহলে দ্বিতীয় ভুক্তি কি আছে? 3 আছে, আমরা এখানে 3 নিলাম। এবার দেখো এই 3 বরাবর ধরে নিলাম সারিবাদ, 3 বরাবর কলাম বাদ, তাহলে থাকলো কে 2 - 1 3 2, এটা আমরা কিন্তু নিলাম। এরপরে লক্ষ্য রাখো, এরপরে দেখো চিহ্নটা কি হবে, এখানে দেখো চিহ্নটা কি ছিল মাইনাস, তাহলে আমরা এখানে চিহ্ন দিয়ে দিলাম মাইনাস। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আচ্ছা এবার দেখো এরপরে যদি আমরা এখানে আবার তারপরে প্রথম সারির ভুক্তিটা কি আছে বলো তো 4। এবার তুমি যদি এখানে 4 নাও তাহলে 4 নেওয়ার পরে দেখো 4 বরাবর সারি বাদ দিয়ে দিবা, 4 বরাবর কলাম বাদ দিয়ে দিবা, তাহলে কি থাকবে দেখো তো 2 1 3 4। এবার বলো এখানে চিহ্নটা কি হবে? চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে এখানে চিহ্ন দিয়ে দিলাম আমরা প্লাস। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এখন এই টোটালটাকে সলভ করে আমরা যা পাবো সেটাই কিন্তু এই ডিটারমিনেন্টের মান। তাহলে আমরা প্রথমে এই ডিটারমিনেন্টটাকে বের করে নিই। তাহলে এখানে দেখো 2 থাকলো, যদি এটাকে বের করি আমরা কিন্তু 2/2 মাত্রা ডিটারমিনেন্ট কিভাবে বের করতে হয় এটা কিন্তু আমরা একটু আগে শিখে গেছি, তাই না? দেখো প্রথমে যদি এই কর্ণ গুণ করো তাহলে 2 সূত্রের -4 আর -1, তাহলে -4 আর এ মাইনাস, তাহলে কি হচ্ছে বলো তো +4। এবার লক্ষ্য রাখো -3 এটা পেলাম। দেখো এই কর্ণ যদি গুণ করো তাহলে 2 আর 2 গুণ করলে 4 আর সূত্রের -3 -1 তাহলে -3 আর এখানে মাইনাস আর মাইনাস +3। কি কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এবার দেখো +4 এখানে ছিল 4 নিলাম।
এবার যদি আমরা এই কর্ণটা গুণ করে দিই 2 আর 4 গুণ করলে কত হচ্ছে 8, সূত্রের মাইনাস 3 আর 1 তাহলে কত হচ্ছে বলো তো 3। ওকে, এখন আমরা টোটালটাকে সলভ যদি করি আমরা কত পাচ্ছি দেখো, এখান থেকে পাচ্ছি আমরা 6 আর 2 তাহলে হচ্ছে 12, এরপরে দেখো 7 মাইনাস 3 তাহলে মাইনাস 21, এরপরে এখানে দেখো 8 মাইনাস 3 মানে 5 প্লাস হচ্ছে 20, তাহলে টোটাল আমরা এটাকে সলভ করে পাচ্ছি দেখো যে 11, কত পাচ্ছি আমরা 11, এই হচ্ছে আমাদের উত্তর, এই ডিটারমিনেন্টের মান। তাহলে দেখো যদি 3/3 মাত্রার একটা ডিটারমিনেন্ট বের করতে বলে আমরা কিন্তু খুব সহজে এটা বের করে নিতে পারি। তো ক্লিয়ার হলাম। এখন আমরা হচ্ছে যে এই ডিটারমিনেন্টটাই যদি আমরা একটু ভিন্ন পদ্ধতিতে আমরা যদি আরেকটা মাধ্যমে আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব ওই জিনিসটা আমি এখন তোমাদের একটু শেখাই দিব। তো খেয়াল করো যে আমাদের হচ্ছে পদ্ধতিটার নাম কি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পদ্ধতিটার নাম হচ্ছে কি সারাসের চিত্র, অর্থাৎ গণিতবিদ এই সারাস এই নির্ণায়কের বিস্তৃতির একটা সূত্র তৈরি করেছিল, তার নামানুসারেই কিন্তু এই পদ্ধতিটা হয়ে গেছে। তো এখন একটা জিনিস লক্ষ্য রাখো, আমরা এই পদ্ধতিতে আমরা কিভাবে একটা ডিটারমিনেন্ট বের করতে পারি এটা আমি তোমাদের আজকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো মনে করো আমরা হচ্ছে 2 মাইনাস 3 1, তারপরে হচ্ছে 2 1 মাইনাস 2 3 2 1, মনে করো এরকম একটা ডিটারমিনেন্ট নিলাম। এখন এই ডিটারমিনেন্টটাকে যদি আমরা সারাসের চিত্রের পদ্ধতিতে আমরা বিস্তৃতি করি, অর্থাৎ এই নির্ণায়কের মানটা আমরা বের করি, তাহলে সর্বপ্রথম আমরা যে কাজটা করব এটার মাধ্যমে আমরা একটা চিত্র তৈরি করব, অর্থাৎ সারাসের চিত্র তৈরি করব। সো আমরা এখানে লিখব যে সারাসের চিত্র অনুসারে, দেখো চিত্র অনুসারে। আচ্ছা, এখন আমরা চিত্রটা কিভাবে তৈরি করব, হ্যাঁ চিত্রটা কিভাবে তৈরি করব একটু ক্লিয়ার হও। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, এরপরে ডিটারমিনেটর ভেতরে যা ছিল আমরা প্রথমত সেটাই নিয়ে নিব। তো দেখো ওটা কি ছিল 2 2 3, এরপরে দেখো মাইনাস 3 1 2, তারপরে দেখো 1 মাইনাস 2 1, এটা আমরা পেলাম। ওকে, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, যা ছিল সেটাই আমরা বের করে নিয়েছি। এরপরে আমরা প্রথম কলামটিকে আমরা একটা কলাম বাড়াই দিব, তাহলে 2 2 3, আমরা কি করলাম প্রথম কলামটিকে আমরা একটা কলাম বাড়াই দিলাম, অর্থাৎ 4 নাম্বার কলাম তৈরি করে নিলাম। এবার এই যে 2 নাম্বার কলামটিকে আমরা 5 নাম্বার কলাম তৈরি করে নিব, তাহলে দেখো মাইনাস 3 1 2, এটা আমরা পেয়ে নিলাম। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এবার আমরা এই যে যখন আমরা এটা তৈরি করে নিব এবার আমরা গুণগুলো কিভাবে করব, ঠিক আছে একটু খেয়াল রাখো। ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা সর্বপ্রথম প্রধান যে কর্ণ সেই কর্ণটার গুণ নিব। দেখো প্রধান কর্ণটা কি, এই যে প্রথম ভুক্তি দিয়ে যেই কর্ণটা, মনে করো এখান থেকে এই কর্ণটাকে আমরা গুণ করব, তাহলে 2 1 1, তাহলে গুণ করলে কত পাচ্ছি আমরা 2। ওকে, এরপরে পরের যে কর্ণ সেই কর্ণটা নিব, পরের কর্ণ বলতে কি দেখো তো মাইনাস 3 মাইনাস 2 3, এটা আমরা নিব। তবে একটা জিনিস লক্ষ্য রাখো, যখন আমরা প্রথম কর্ণটা নিচ্ছি এখানে 3টা ভুক্তি অবশিষ্ট থাকছে, লাস্ট ফিনিশিংয়েও গিয়েও দেখবা 3টা ভুক্তি অবশিষ্ট থাকবে। কারণ কি, কারণ এটা 3/3 মাত্রার একটা ডিটারমিনেন্টের মান আমরা বের করছি। আচ্ছা, তারপরে দেখো মাইনাস 3 মাইনাস 2 3, যদি আমরা গুণ করি তাহলে 3 আর মাইনাস 2 তাহলে কত হচ্ছে প্লাস 6 আর হচ্ছে 3, তাহলে কত 18। এবার সূত্রের হবে প্লাস, এখানে বসে গেল 18। কি কনসেপ্ট ক্লিয়ার তো? অর্থাৎ প্রথম কর্ণ তারপরের ভুক্তিগুলো নিয়ে একটা কর্ণ তৈরি হলো, তারপরের আবার ভুক্তি নিয়ে একটা কর্ণ নিব। তাহলে এখানে দেখো 1 আর 2 গুণ করলে কি হয় 2, আর এখানে 2, তাহলে কত হচ্ছে 4, আর এখানে সূত্রের হচ্ছে প্লাস, তাহলে 4। কি কনসেপ্ট ক্লিয়ার? আমরা কি করেছি, সর্বপ্রথম আমরা প্রধান কর্ণগুলোকে গুণ করে আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা বসায় দিয়েছি। এবার আমরা হচ্ছে দ্বিতীয় যে কর্ণগুলো আছে
ওই কর্ণগুলোকে আমরা গুণ করে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বসাবো। দ্বিতীয় কর্ণ কি, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কর্ণ, এটা প্রথম। তাহলে দেখো এই কর্ণটা যখন নিবা এরও উপরে 3টা ভুক্তি কি হচ্ছে, অবশিষ্ট থেকে যাচ্ছে। তাহলে দেখো 3 1 1, তাহলে গুণ করলে কত হয় 3। আর যখন তুমি নিচ থেকে উপরের কর্ণগুলো নিবা তখন কিন্তু চিহ্ন দিবা মাইনাস। তাহলে দেখো 3 1, তাহলে কত হচ্ছে -3। এবার যদি এটা 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 পরবর্তী এই কর্ণ যদি গুণ করো তাহলে 2 - 2, তাহলে -4 আর 2, তাহলে কত -8। আর এখানে ছিল সূত্রের মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাস কি হচ্ছে +8, এটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এরপরে দেখো তারপরের কর্ণটা কি হচ্ছে 1 2 -3, তাহলে দেখো 1 2, তাহলে 2 আর -3, তাহলে কত হচ্ছে বলো তো -6। আর সূত্রের ছিল মাইনাস, তাহলে +6। এখন দেখো যখন তুমি এই কর্ণটাও নিচ্ছ লাস্ট ফিনিশিং, এই যে দেখো 3 2 1, 3টা ভুক্তি কি থাকছে, অবশিষ্ট থেকে যাচ্ছে। এখন এই টোটালটাকে সলভ করে তুমি যা পাবা সেটাই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। তো এই যে সারাসের পদ্ধতিতে আমরা এইভাবে মানগুলো বের করবো। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা আগের নিয়মে যেভাবে করেছিলাম সেভাবেই তো করতে পারতাম, এটা শিখলাম কেন? এখন কথা হচ্ছে এই পদ্ধতিটা শেখার একটা কারণ আছে, কারণ হচ্ছে যখন ডিটারমিনেন্টের ভেতরের ভুক্তিগুলো সংখ্যা থাকবে না, অন্য কিছু টাইপের মান থাকবে, তখন তুমি এই পদ্ধতিতে খুব সহজেই কিন্তু তুমি এটা সলভ করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই সারাসের চিত্রের মাধ্যমে এখন আমরা 2-1টি প্রবলেম আমরা সলভ করে নিব। স্যার এতে চলে যাওয়ার অসুবিধা নেই। আচ্ছা, এখন খেয়াল করো, এবার আমরা হচ্ছে সর্বপ্রথম দেখো যে একটা আমরা ডিটারমিনেন্ট বের করেছি যেখানে ভুক্তিগুলো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নাই, তাই না? তো এখানে দেখো চিহ্নটা দেখে তোমরা অনেকে বুঝতে পেরেছো যে এটা কি চিহ্ন আছে। এই চিহ্নটা দেখে অনেকে বুঝতে পেরেছো এটা কি চিহ্ন আছে, ঠিক আছে? আর যারা বুঝো নাই তারা এটা বুঝে নাও এটা কি চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয়, এটাকে বলা হয় ওমেগা। কি বলা হয় বলো তো? এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে? তো সুন্দর একটা মান ওমেগা। এখন কথা হচ্ছে এই ওমেগাটা কি? ওমেগা যদি কি তোমরা জানতে চাও, ওমেগা হচ্ছে 1 এর ঘনমূলের একটা একক। কি ক্লিয়ার তো? অর্থাৎ 1কে যদি ঘনমূল করো তাহলে 3টা মান পাওয়া যায়, একটা 1 পাওয়া যায়, একটা ওমেগা পাওয়া যায়, একটা ওমেগা স্কোয়ার পাওয়া যায়। তো ধীরে ধীরেই তোমরা সব কিছু সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা ধারণা পাবা। জাস্ট এখানে ওমেগা দিয়ে আমরা 2টা সূত্র শুধু মনে রাখবো। সেই সূত্রটা কি দেখো, যে নাম্বার 1 একটা হচ্ছে ওমেগা কিউব, এর মান হচ্ছে 1। ওমেগা কিউবের মান হচ্ছে কত? 1। এটা একটা মনে রাখতে হবে। আর এর সাথে মনে রাখতে হবে 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। জাস্ট এই 2টা জিনিস তোমার ওমেগা, ওমেগা স্কোয়ার 1, ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার 1, তারপরে হচ্ছে কি, তারপরে ওমেগা। এটা কিন্তু ছিল তার ডিটারমিনেন্ট। আমরা সারাসের পদ্ধতিতে আমরা বের করব। তো এখানে আমরা জাস্ট লিখে নিব যে আমরা সারাসের চিত্রের মাধ্যমে পাই। ওকে, তাহলে এটা যদি আমরা পাই তাহলে এখন আমরা কিভাবে মানটি বের করব আমরা এখন এটা দেখব। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে আমরা এখন সর্বপ্রথম কি করব, আমরা চিত্রটা তৈরি করে নিব। এটাই আমরা জানি যে আমাদের হচ্ছে 1 ওমেগা, ওমেগা স্কোয়ার ছিল, ওমেগা ছিল, ওমেগা স্কোয়ার ছিল, 1 ছিল। এরপরে কি ছিল? ওমেগা স্কোয়ার 1 আর হচ্ছে ওমেগা। এখন আমরা কি কাজ করব, আমরা প্রথম কলামটিকে আমরা 4 নাম্বার কলামে রূপান্তর করে দিব। তাহলে আমরা যদি এখান থেকে 4 নাম্বার কলামটা নিই তাহলে দেখো 1 ওমেগা, ওমেগা স্কোয়ার। তারপরে কি করব, 2 নাম্বার কলামটিকে আমরা 5 নাম্বার কলাম বানাই দিব, ওমেগা, ওমেগা স্কোয়ার আর হচ্ছে 1। এটা আমরা পেলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রথম যে প্রধান কর্ণগুলো আছে ওই কর্ণগুলোকে সর্বপ্রথম আমরা গুণ করে দিব। তাহলে লক্ষ্য রাখো তো, যদি তুমি সর্বপ্রথম এই কর্ণটিকে গুণ করো তাহলে 1 ওমেগা স্কোয়ার ওমেগা গুণ করলে কি হয়? ওমেগা কিউব হয়। এবার প্লাস চিহ্ন, ওমেগা 1 ওমেগা স্কোয়ার, তাহলে কি হয় বলো তো? ওমেগা কিউব। তারপর আবার সূত্রের প্লাস,
ওমেগা স্কোয়ার ওমেগা 1, তাহলে গুণ করলে কি হচ্ছে ওমেগা কিউব, এটা আমরা পেলাম। এখন আমরা যদি নিচ থেকে উপরের কর্ণগুলো নিই তাহলে প্রথমটা কি হবে, নিচ থেকে উপরে নিলে মানগুলো কি দিয়ে বসবে, মাইনাস দিয়ে বসবে। দেখো প্রথমটা আমরা নিচ্ছি, এই কর্ণটা হচ্ছে প্রথমটা, তাহলে দেখো ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার গুণ করলে কি হয়, ওমেগা পাওয়ার 6 হয়ে যায়। এবার দেখো 1 1 1, এটা হচ্ছে তারপরের কর্ণ, 1 1 1 গুণ করলে কি হয় -1, কারণ চিহ্ন হবে মাইনাস। এরপরে দেখো ওমেগা ওমেগা ওমেগা, তাহলে এই কর্ণটাকে গুণ করলে কি হবে ওমেগা কিউব, মাইনাস ওমেগা কিউব, এটা আমরা পাচ্ছি। ঠিক আছে, এখন যদি এদের মানগুলো আমরা বসাই দিই তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, আমি কিন্তু জানি ওমেগা কিউবের মান কত 1, তাহলে দেখো তো যে এখান থেকে কিন্তু বলতে পারি ওমেগা কিউবের মান 1 প্লাস এখানে ওমেগা কিউবের মান 1, আচ্ছা এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1, তিনটার মান বসাই দিলাম। এবার ওমেগা পাওয়ার 6, তো তোমরা একটু লক্ষ্য রাখো ওমেগা পাওয়ার 6কে আমরা কি এরকম বলতে পারি না যে ওমেগা পাওয়ার 6 মানে হচ্ছে ওমেগা কিউব তার উপর স্কোয়ার, এটা কি আমরা বলতে পারি না, বলতে পারি তো নাকি? তাহলে দেখো তো ওমেগা কিউবের মান কত 1, তার উপর স্কোয়ার মানে কত 1, তাহলে ওমেগা পাওয়ার 6 এর মান কত 1, তাহলে -1, এখানে -1, এখানে হচ্ছে -1, তাহলে ইকুয়াল কত হচ্ছে দেখো 0, এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট। তাহলে যদি এইরকম টাইপের মান থাকে আমরা সরাসরি চিত্রের মাধ্যমে খুব সহজে এগুলো আমরা বের করে নিতে পারবো। ওকে, পরীক্ষাতে আসে 2 মার্কের জন্য আসে যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, বিভিন্ন বোর্ডে আসছে, দেখো এখানে লিখে রাখা আছে কোন কোন বোর্ডে আসছে এটা। তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের মধ্যে পার্থক্যটা কি তোমরা দেখতেই পাচ্ছ। ম্যাট্রিক্স কি, একটি আয়তাকার বা বর্গাকার যে কোনো হতে পারে। যেমন ম্যাট্রিক্সের দেখো একটা জিনিস খেয়াল করো, যেমন 1 নম্বর যে বৈশিষ্ট্যটা সেটা থেকে আমরা কি বলতে পারি। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখো যে ম্যাট্রিক্সটা দেখো ম্যাট্রিক্সের সারি কলাম সমান হতে পারে নাও হতে পারে। যেমন মনে করো এখান থেকে বলতে পারি 2 3 4 5, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আবার যদি আমি এরকম বলি 2 3 4 5 2 1, তাহলে এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। তাহলে দেখো এই ম্যাট্রিক্সটা বর্গাকারও হতে পারে, যেমন এটা বর্গাকৃতি, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আয়তাকার। তাহলে বর্গাকারও হতে পারে আয়তাকারও হতে পারে, বাট নির্ণায়ক অলওয়েজ বর্গাকৃতির হবে, অর্থাৎ নির্ণায়কের সারি সংখ্যা ও কলাম সংখ্যা অলওয়েজ সমান হবে, তাছাড়া কিন্তু নির্ণায়ক হবে না। অর্থাৎ ডিটারমিনেন্ট হতে হলে যেমন মনে করো 1 2 3 4 এই ডিটারমিনেন্ট, যদি 1 2 3 4 2 1 মনে করো এরকম আছে, তাহলে এটা কখনোই ডিটারমিনেন্ট হতে পারবে না। কারণ ডিটারমিনেন্ট হতে হলে কি হতে হবে, বর্গাকার হতে হবে, অর্থাৎ 2/2 3/3 4/4 এই টাইপের মানগুলো হতে হবে। তাহলে আমরা 1 নম্বর যে বৈশিষ্ট্যটা ছিল সেই বৈশিষ্ট্যটা আমরা ক্লিয়ার হলাম, এটা আমরা বুঝতে পেরেছি। এবার লক্ষ্য রাখো 2 নাম্বার যে বৈশিষ্ট্য, যে ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী, এটা আমরা শিখেছি তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী বা উলম্ব রেখা, জোড়া উলম্ব রেখা, এদের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়। এখানে এক্সাম্পল দেওয়া আছে। আর নির্ণায়ককে শুধুমাত্র উলম্ব রেখার সাহায্যে প্রকাশ করা হয়, এটাও কিন্তু আমরা একটু আগেই কিন্তু আমরা এটা দেখে নিয়েছি। এরপরে দেখো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, নির্ণায়কের মান বের করা যায়। যেমন দেখো এটার মান বের করা সম্ভব, বাট এর মান কত এটা কি তুমি বলতে পারবা? এর মান কিন্তু বলা অসম্ভব, যে এর মান কত, এর মান বলা যাবে না। এটা থেকে কি বলা যাবে, শুধু কয়টা সারি আছে কয়টা কলাম আছে এটা বলা যাবে। এই জন্য ম্যাট্রিক্সের মান কখনো বের করা সম্ভব না। কি ক্লিয়ার তো? বাট নির্ণায়কের মান বের করা সম্ভব। এই জন্য এখানে দেখো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না, নির্ণায়কের মান নির্ণয় করা যায়। আচ্ছা, এরপরে দেখো যে কোনো ম্যাট্রিক্সকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে প্রত্যেককেই গুণ করতে হয়, এটা আমরা কন্ডিশনে ম্যাট্রিক্সে পড়েছিলাম। আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কোনো একটা ডিটারমিনেন্টকে কোনো কিছু দ্বারা গুণ করো, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা ম্যাট্রিক্সের তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা শিখলাম। এবার খেয়াল করো আমরা গুরুত্বপূর্ণ একটা টপিকে চলে আসবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ধর্ম। ম্যাট্রিক্সের ধর্ম তো করতে বলে যে বিস্তার না করে প্রমাণ করো, অথবা বিস্তার না করে 0 প্রমাণ করো। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব? তো এই জিনিসগুলোই নির্ণায়কের কিন্তু ধর্ম। তো নির্ণায়কের 1 নম্বর ধর্মটা দেখো, যে নির্ণায়কের যে কোনো সারি বা কলাম এর সকল ভুক্তি যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান হবে কি 0। অর্থাৎ একটা ডিটারমিনেন্টের
যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের যদি সবগুলোই ভুক্তি শূন্য হয় তাহলে তার ফলাফল হচ্ছে শূন্য। তো তখন কষ্ট করে আমাদের আর মান বের করতে হবে না, আমরা ডিরেক্ট বলে দিতে পারবো যে ওর ফলাফলটা হচ্ছে শূন্য। যেমন মনে করো 0 0 4 5, আমরা 2/2 মাত্রার একটা ডিটারমিনেন্ট নিলাম। তো এটাকে আর মান বের করার প্রয়োজন নাই, এটাকে আমরা ডিরেক্ট বলতে পারি যে এর ফলাফল হচ্ছে 0। আবার মনে করো যে 3 4 5 0 0 0 1 2 1, মনে করো এরকম একটা ডিটারমিনেন্ট পেয়েছো। এখন কথা হচ্ছে এখানে দেখো 3 নাম্বার কলামের সকল ভুক্তি কি আছে? শূন্য আছে না? তাহলে 3 নাম্বার কলামের যেহেতু সকল ভুক্তি শূন্য, তাহলে এখান থেকে আমরা ডিরেক্ট বলতে পারি যে এর ফলাফলটা কি হবে? শূন্য। কি ক্লিয়ার? তো একটা ডিটারমিনেন্টের যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের যদি সকল ভুক্তি শূন্য হয় তার ফলাফলটা শূন্য। এটা তোমরা ক্লিয়ার হয়েছো কিনা একটু কমেন্টে জানাও। ওকে, অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা, এবার দেখো তাহলে এই যে আমরা ডিটারমিনেন্টের প্রথম যে কন্ডিশনটা, প্রথম যে ধর্মটা, এটা কিন্তু আমরা ক্লিয়ার হলাম। ওকে, এবার চলে যাই আমরা 2 নাম্বার ধর্মতে। দেখো যে 2 নাম্বার ধর্মটি হচ্ছে এটা যে নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা কলাম যদি অভিন্ন হয়, অভিন্ন মানে কি? অভিন্ন মানে হচ্ছে একই যদি হয় তাহলে তার ফলাফল হবে শূন্য। অথবা যে কোনো দুইটি সারি বা কলামের প্রত্যেক ভুক্তি 1 বা 1 হলে, মানে এই কথাটাকে এখানে ডিটেলসে আমি একটু লিখে দিয়েছি যে 1 বানানো গেলে তার মান শূন্য। এখন কথা হচ্ছে দেখো যেখানে আরও একটি কথা লিখেছি, 1 বানানোর জন্য সারির সাথে সারি বা কলামের সাথে কলামকে যোগ বিয়োগ করতে পারি। তো এই ব্যাপারটা কি? ব্যাপারটা তোমরা এখন দেখো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ফিল করো, ঠিক আছে? ম্যাথ কিন্তু ম্যাথ ফিল করতে হবে। যদি ম্যাথটা ফিল করতে পারো তাহলে কিন্তু তোমার কাছে খুব সহজ মনে হবে, ম্যাথ নিয়ে কোনো চাপ থাকবে না, টেনশন থাকবে না, ম্যাথকে ভালোবাসতে পারবা, ঠিক আছে? সো তোমরা হচ্ছে ম্যাথমেটিক্স এই যে ম্যাথমেটিক্স ফিল করতে হবে। ওকে, আচ্ছা এখন খেয়াল করো, মানে এখান থেকে হ্যাঁ এইখানে ফিল করতে হবে। ওকে, লক্ষ্য রাখো, মনে করো যে একটা আমরা ডিটারমিনেন্ট এরকম পেলাম 1 1 1 4 2 3 1 1 1, এইরকম একটা ডিটারমিনেন্টের মান তোমাকে বের করতে বলেছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস লক্ষ্য করো তো, এই ডিটারমিনেন্টের প্রথম সারির সবগুলো ভুক্তি 1, তৃতীয় সারির সবগুলো ভুক্তি 1। তাহলে এই রকম যদি পেয়ে যাও যে একটা ডিটারমিনেন্টের যে কোনো দুইটা সারি বা কলামের সকল ভুক্তি যদি 1 হয় তাহলে এটাকে আর কষ্ট করে মান বের করার প্রয়োজন নাই। এটাকে কি করবা? ডিরেক্ট বলে দিবা যে এর ফলাফল হচ্ছে 0। ডিরেক্ট এর ফলাফল কত? 0। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আচ্ছা, এখন কথা হচ্ছে এটা সারিতে না হয়ে যদি ভাইয়া কলামে থাকে, যেমন দেখো 1 1 1 4 5 6 1 1 1, মনে করো এরকম আছে, তাহলে এটাকেও বলতে পারি ডিরেক্ট হচ্ছে 0। কারণ এই ডিটারমিনেন্টের 1 নাম্বার কলাম আর 3 নাম্বার কলাম হচ্ছে কি সকল ভুক্তি 1। তাহলে প্রথমটা কিন্তু আমাদের কমপ্লিট হলো। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে পরে লিখেছি যে 1 বানানো গেলে তার মান 0, এই ব্যাপারটা কি? ঠিক আছে, 1 বানানো কখন যাবে বা কিভাবে 1 বানানো প্রবলেমটা আসতে পারে এটা আমরা একটু ক্লিয়ার হয়ে যাই। আচ্ছা, এখন একটা জিনিস দেখো যে মনে করো এখানে এরকম আছে 5 5 5 2 3 4 3 3 3, এই ডিটারমিনেন্টের মান। এখন কথা হচ্ছে দেখো এই ডিটারমিনেন্টের মান, দেখো একটা জিনিস একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা কিন্তু একটা জিনিস আমরা জানি, তার আগে একটা জিনিস তোমরা জেনে নাও যে একটা নির্ণায়ককে মনে করো 2 2 3 4 5, এটার মান খেয়াল করো। একটা ডিটারমিনেন্টকে যদি আমরা কোনো কিছু দ্বারা গুণ করি, আমরা বৈশিষ্ট্যতে কিন্তু শিখেছি ব্যাপারটা, একটু মনোযোগ দাও। তাহলে আমরা কি জানি? যে কোনো একটা সারিকে বা যে কোনো একটা কলামকে গুণ করতে হবে। মনে করো তুমি প্রথম সারিটাকে গুণ করেছো, তাহলে 4 6 4 5, এটা তো তুমি পাচ্ছ নাকি? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো তুমি যদি মনে করো যে এখান থেকে কোনো কিছু কমন নিবা, তাহলে একটা সারি থেকে একটা মান কমন নিতে পারবা, একটা কলাম থেকে একটা মান কমন নিতে পারবা। একসাথে সারি কলাম থেকে কমন নেওয়া যাবে না। হ্যাঁ, তুমি যদি মনে করো ভাইয়া আমি এটা থেকে একটা কমন নিতে পারি, এটা থেকে একটা কমন নিতে পারি, কোনো আপত্তি নাই। দুইটা সারি থেকে দুইটা মান কমন নিতে পারো, তিনটা সারি থেকে তিনটা মান কমন নিতে পারো, কোনো ব্যাপার না। বাট মনে করো 1 নাম্বার সারি থেকে কমন নিচ্ছ, 2 নাম্বার কলাম থেকে কমন নিচ্ছ, এগুলো কমন নেওয়া ভাই একসাথে যাবে না।
একসাথে কি করা যাবে, হয় সারিগুলো থেকে কমন নিতে হবে অথবা কলামগুলো থেকেই কিন্তু কমন নিতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে ভাইয়া দেখো এখানে যে ডিটারমিনেটর ছিল, আমরা যদি মনে করি প্রথম কলামটা থেকে 5 কমন নেওয়া যায়, যাচ্ছে না? প্রথম দেখো কলামটা থেকে কত কমন নেওয়া যায়, 5 কমন নেওয়া যায়, তাহলে তুমি হচ্ছে 5টাকে কমন নিয়ে নিলা। এবার 5টা কমন নেওয়ার পরে দেখো তো এখানে কি কি ভুক্তি থাকে, 1 1 1 থেকে যাচ্ছে না? এবার 2 নাম্বার কলাম থেকে কি কোনো কিছু কমন নেওয়া যায়? কোনো কিছু কমন নেওয়া যায় না, তাহলে এখানে থেকে গেল 2 3 4। এবার লক্ষ্য রাখো 3 নাম্বার কলাম থেকে, দেখো তো 3 নাম্বার কলাম থেকে কি তুমি কোনো কিছু কমন নিতে পারো না? 3 নাম্বার কলাম থেকে অবশ্যই কমন নিতে পারো। কি কমন নিতে পারো? 3 কমন নিতে পারো। তাহলে এখানে যদি তুমি আবার বাইরে 3 একটা কমন নিচ্ছ, তাহলে দেখো 3 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকলো কত, 1 1 1। এই যে দেখো এই যে 1 1 1 বানানো গেল, অর্থাৎ যে ডিটারমিনেটটা ছিল ডিরেক্ট 2টা 1 ছিল না, কিন্তু 2টা কলামে বা 2টা সারিতে 1 বানানো হয়েছে। এখানে দেখো প্রথম কলাম 2টাতে 1 বানানো তৈরি হয়ে গেছে না? তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে এই পুরোটার মান কত বলো তো ভাইয়া? 0। তাহলে 0-র সাথে যদি তুমি 15কে গুণ করো তাহলে তোমার ফলাফল কি আসে? 0। তাহলে এইরকম টাইপের যদি তুমি ডিটারমিনেন্ট পেয়ে যাও, এটাকে ডিরেক্ট বলে দিবা এটা হচ্ছে কত? 0। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এরকম টাইপের যদি মান থাকে তাহলে আমরা এটা 0 বলে দিতে পারি, যে কোনো একটা ডিটারমিনেন্টের 2টা সারি বা কলামের সকল ভুক্তি 1 হবে, অথবা 1 যদি বানানো যায় তাহলে তার ফলাফল হচ্ছে কত? 0। তো তোমরা কি এই ধর্মটা কি তোমরা বুঝতে পেরেছো? একটু আমাকে কমেন্টে জানাও। হবে দেখো প্রথমে কনসেপ্ট দিয়ে দিয়েছি যে বিস্তার না করে এটা ইকুয়াল 0 আমাদের প্রমাণ করতে হবে, এবং এটা আমাদের বোর্ডে আসছিল এই প্রশ্নটা, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 19-এ এটা প্রশ্ন কিন্তু এসেছে। তো আমরা সর্বপ্রথম এই প্রশ্নটাকে সলভ করতে চাই। তো এখন দেখো যদি এই প্রশ্নটা আমরা সলভ করি তাহলে এখন কি পাচ্ছি এটা একটু খেয়াল করো। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এটা যেহেতু বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা প্রমাণ করব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, এবার দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু বিস্তার না করে বলেছে মানে আমাদের মাথায় কয়টা কনসেপ্ট মনে রাখতে হবে? 2টা। একটা হচ্ছে একটা সারি বা কলামের সকল ভুক্তিকে 0 বানাতে হবে, অথবা একটা ডিটারমিনেটের যে কোনো 2টা সারিকে বা 2টা কলামকে 1 বানাতে হবে। এই 2টা কনসেপ্ট ছাড়া বিস্তার না করে 0 প্রমাণ কখনোই বানানো যাবে না। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এখন কথা হচ্ছে ডিরেক্ট যদি না থাকে তাহলে আমাদের একটা চিন্তা ভাবনা তোমাদেরকে দিয়েছিলাম যে সেটা বানানোর জন্য তুমি সারির সাথে সারি বা কলামের সাথে কলামকে কি করতে পারো? যোগও করতে পারো, বিয়োগও করতে পারো। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, মনে করো প্রথম কলামে 2 3 9 ছিল, রেখে দিলাম। দ্বিতীয় কলামে A B C ছিল, রেখে দিলাম। এখন 3 নাম্বার কলামটিকে যদি আমি পরিবর্তন করি, কিভাবে পরিবর্তন করি দেখো তো? পরিবর্তন করব মানে কি, যোগ বিয়োগ করে ওটাকে ছোট বানানো যায় কি না ওই জিনিসটা আমরা একটু খেয়াল করব। দেখো তো ভাইয়া, তোমরা যদি 3 নাম্বার কলামের সাথে যদি 1 নাম্বার কলামকে যোগ করো, 6 - A এর সাথে প্লাস A, তাহলে থাকে কত? 6। 9 - B প্লাস B, তাহলে থাকে কত? 9। 27 - C প্লাস C, তাহলে থাকে কত? 27। আচ্ছা, একটা কথা মনে রাখবা, যখন তুমি কলাম পরিবর্তন করবা কলামের সকল ভুক্তি পরিবর্তন করতে হবে। যদি তুমি একটা সারিকে পরিবর্তন করতে চাও, ওই সারিতে যতগুলো ভুক্তি থাকবে সবগুলো ভুক্তিকে পরিবর্তন করতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে যে কাজটা করব, 3 নাম্বার কলামকে পরিবর্তন করব, এই জন্য এখানে লিখে দিব C'3, অর্থাৎ 3 নাম্বার কলাম হলে C লিখবো আমরা। 3 নাম্বার কলামকে পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব দেখো, যে 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামটাকে যোগ করে দেব। এখন ফলাফল করে ডিরেক্ট আমরা মানটা এখানে লিখব। তাহলে 3-এর সাথে 2 যদি যোগ করো তাহলে আমাদের কি করতে হবে? এটার সাথে এটা যোগ করলে আসছে 6, এবার এটার সাথে এটাকে যোগ করলে আসছে 9, এটার সাথে এটাকে যোগ করলে আসছে কত? 27। দেখো 3 নাম্বার কলাম পরিবর্তন করেছি না? 3 নাম্বার কলামের সকল ভুক্তিকেই পরিবর্তন করতে হবে। তাহলে আমরা কিভাবে পরিবর্তন করেছি? এই কলামের সাথে এই কলাম যোগ, মানে পুরোটাকেই যোগ করতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এটা তো ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে কি না তোমরা একটু কমেন্টে জানাও, ঠিক আছে? একটু কমেন্টে জানাও যে এইটা তোমরা ক্লিয়ার হয়েছে কি না।
আচ্ছা, এবার একটা জিনিস লক্ষ্য রাখো, এখন আমরা এই যে ডিটারমিনেটটা পেলাম, এখন দেখব যে একটা ডিটারমিনেট থেকে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা। যদি কোনো কিছু কমন নেওয়া যায় তাহলে কিন্তু ওই ডিটারমিনেটটা একটু ছোট হয়ে যায়। তো দেখো তো, আমরা কিন্তু 3 নাম্বার কলাম থেকে কিন্তু 3 আমরা কমন নিতে পারি। 3 এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে 3 যদি কমন নিয়ে নিই তাহলে আমরা কি পাচ্ছি, এখানে ছিল 2 3 9। এবার দেখো এখানে ছিল এ বি সি, এখান থেকে 3 কমন নিলে 2 3 9, এটা আমরা পেলাম। তাহলে আমরা কি করলাম, 3 নাম্বার কলাম থেকে আমরা 3টাকে কমন নিয়ে নিয়েছি। আচ্ছা, এখন তোমরা দেখো তো ভাইয়া, এখন যদি আমরা এটাকে এভাবে বলি যে এখন যদি আমরা পরিবর্তন করি, দেখো এখানে আমাদের মূল টার্গেট কি, 0 বানানো। 0 বানানোর জন্য 2টা কন্ডিশন, হয় সকল ভুক্তিকে 0 বানাবো অথবা 2টা সারি বা কলামের ভুক্তিকে 1 বানাবো, তাই না? কি বানাবো, 1। তো এখানে 0 বানানো যায় কি না দেখো তো, 0 বানানো কিন্তু এখানে যায়। কিভাবে যায়, এই যে দেখো 1 নাম্বার কলামের সাথে 3 নাম্বার কলাম যদি বিয়োগ করো তাহলে 2 - 2 0, 3 - 3 0, 9 - 9 0। তাহলে 1 নাম্বার কলামটিকে যদি পরিবর্তন করো তাহলে 0 চলে আসছে, আর 0 আসবে মানে আমাদের এই 0টা প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, 1 নাম্বার কলামটাকে পরিবর্তন ঘটাবো। তাহলে এখানে কিন্তু লিখে দিব 1 নাম্বার কলামের পরিবর্তন। 1 নাম্বার কলাম পরিবর্তন মানে 1 নাম্বার কলামের সকল ভুক্তিকে পরিবর্তন করবা। তাহলে 1 নাম্বার কলামকে পরিবর্তন করলে কিভাবে লিখবো, C1 - C2। তাহলে দেখো C1 - C2 মানে 2 - 2 0, 3 - 3 0, এটাও 0, 9 - 9, তাহলে কি 0, এটা থেকে এটা বিয়োগ করে দিলাম। এবার 2 নাম্বার কলাম 3 নাম্বার কলাম কি আমরা কোনো পরিবর্তন করেছি, কোনো পরিবর্তন করি নাই, তাহলে ওটা যা ছিল তাই আমরা রেখে দিব। তাহলে দেখো এ বি সি ছিল, রেখে দিলাম। তারপর এটা কি ছিল, তারপরটা ছিল 2 3 9। এখন তোমরা দেখো এই ডিটারমিনেটের এই যে প্রথম কলাম এর সকল ভুক্তি 0 না, তাহলে যদি একটা ডিটারমিনেটের যে কোনো একটা সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তি 0 হয় তার ফলাফল কত, 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 3 × 0 ইকুয়াল হচ্ছে কত, 0। তাহলে দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। কি কনসেপ্ট ক্লিয়ার? তো এই ডিটারমিনেটটা বিস্তার না করে 0 প্রমাণ করতে বলেছিল, আমরা কিন্তু এটা 0 প্রমাণ করে নিলাম। তোমরা এইটাও হচ্ছে আমাদের বিস্তার না করে 0 প্রমাণ। আমরা এখন বেশ কিছু এক্সাম্পল নেব যেটা বিস্তার না করে 0 প্রমাণের, ঠিক আছে, বিস্তার না করে 0 প্রমাণ। তাহলে দেখো এই ডিটারমিনেটটাকেও আমাদের 0 প্রমাণ করতে হবে। কোন প্রসেসে, আমাদের হচ্ছে বিস্তার না করে। যদি বিস্তার না করে হয় তাহলে 2টাই কন্ডিশনেই আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো একটা সারি বা কলামের সকল ভুক্তি 0 অথবা 2টা ভুক্তিকে আমরা 1 1 1 বানাবো, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এটা আমাদের হচ্ছে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। এখন এটা যদি লেফট হ্যান্ড সাইড হয় তাহলে এখন দেখো আমরা এখান থেকে কিভাবে মানটা বের করতে পারবো। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখো, যে এটাকে আমরা হচ্ছে প্রথম কলামটিকে রেখে দিলাম 2 2 2, দ্বিতীয় কলামটিকেও রেখে দিলাম এ বি সি। এখন দেখো তো ভাইয়া, আমরা যদি 3 নাম্বার কলামটাকে পরিবর্তন করি একই রকম বানানো যায় কি না, এটা কিন্তু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, কারণ হচ্ছে ডিটারমিনেটের প্রশ্নগুলো কিন্তু হুবহু আসবে না, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, আমি যদি 3 নাম্বার কলামটিকে পরিবর্তন করি, কিভাবে পরিবর্তন করব, মনে করো 3 নাম্বার কলামের সাথে 2 নাম্বার কলামটিকে যোগ করে দিব। তাহলে এটার সাথে যদি এটা যোগ করি তাহলে দেখো তো a + b + c চলে আসছে না। যদি এটার সাথে এটা যোগ করো তাহলে এটার সাথে এটা যোগ করবা, তাহলে কি আসবে, a + b + c আসবে। আবার দেখো এটার সাথে এটা যদি যোগ করো তাহলে কি আসবে, a + b + c চলে আসবে। আচ্ছা, তোমরা কি এখন দেখতে পাচ্ছ ভাইয়া যে প্রথম কলাম থেকে একটা কমন নিতে পারছো, তৃতীয় কলাম থেকে একটা কমন নিতে পারছো, 2টা একই কমন হয়ে গেছে না। তাহলে এই যে এটা থেকে যদি কমন নাও তাহলে এখান থেকে দেখো, আমরা যদি এটা থেকে 2 কমন নিই আর এটা থেকে যদি a + b + c কমন নিই তাহলে আমাদের কি থাকছে, আমাদের কি কি মান থাকছে, এখানে দেখো তো, এখানে 2 2 কমন নিয়েছি মানে 1 1 1, a b c 1 1 1। এই যে দেখো ভাইয়া, এই ডিটারমিনেটের মানটা কত আসছে আমাদের, দেখো এই ডিটারমিনেটের ফলাফলটা কত, 0 চলে আসছে না, কারণ এখানে 2টা 1 1 1 আছে, যে প্রথম কলাম 3 নাম্বার কলাম সবগুলো ভুক্তি কি 1, তাহলে এই টোটালটার ফলাফল কত, 0 0 × সামথিং, তাহলে টোটালটা কি হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু রাইট হ্যান্ড সাইড।